হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন্ট একাডেমি। আমরা নিউটনস ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, মোমেন্টাম, ইম্পালসিভ ফোর্স অর্থাৎ বলের ঘাত বল, এইসব যে টপিকগুলো সেগুলো নিয়ে ডিসকাস করেছি এবং ম্যাথ করেছি, ম্যাথের রিভাইজ করেছি, সব কিছু করেছি। ঠিক, আজকে আমরা পরে শুরু করব অর্থাৎ নিউটনের থার্ড ল শুরু করবো এবং তার সাথে যে মোমেন্টাম অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা দেখব এবং লিফটের ক্ষেত্রে মানুষের গতি যেটা সেইটা দেখব। ঠিক, এবং কালকে আমাদের ক্লাস থাকবে, নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো থাকবে এবং একটা টপিক আছে সেই টপিকটা এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো দিয়ে কালকে নিউটনের গতিসূত্রটা শেষ হবে। ঠিক, আচ্ছা দেখো, আজকে যে নিউটনের গতিসূত্র প্রথম যে আসে সেটা থার্ড গতিসূত্র। ঠিক, থার্ড গতিসূত্র ফার্স্ট এবং সেকেন্ড তো তোমাদের শেষ হয়েছে। নিউটনের থার্ড গতিসূত্র এইটা আমার মনে হয় যে নিউটনের থার্ড গতিসূত্র না, মানে যারাই ফিজিক্স পড়েছে তোমাদের ফার্স্ট সূত্রটা যদি কাউকে জিজ্ঞেস করা হয় না পারলেও পারতে পারে, সেকেন্ড সূত্রটা না পারলেও পারতে পারে, কিন্তু যখনই বলা যায় যে নিউটনের তৃতীয় সূত্রটা কি, তখন বাংলায় কেন ইংলিশে উত্তর দেওয়া যায় কি না, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা হয়ে গেলে তোমার ফার্স্ট সূত্র জানে না, সেকেন্ড সূত্র জানে না, কিন্তু থার্ড সূত্রটা এতটাই ঠোঁটস্থ আমাদের সবার ক্ষেত্রে, তাই না? আচ্ছা, থার্ড সূত্র আমরা কি জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। ঠিক, বিপরীত এবং সমানমুখী প্রতিক্রিয়া অর্থাৎ যে বলটা প্রয়োগ করবে সেইটা তোমার তার বিপরীতে একটা বল প্রয়োগ করবে। ঠিক, ধরো এই বস্তুটার উপর একটা বস্তু এ এবং এই বস্তুটা একটা বি, এই বস্তুটা এবং বি বস্তুটা একে অপরের উপর, ধরো এই বস্তুটা এফ এ বি বল প্রয়োগ করছে এর উপর এবং এর যে দিকটা সেটা এই দিকে, তাহলে বি বস্তুটা এ বস্তুর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হবে এফ অফ বি এ। ঠিক, মাইনাস অফ এফ অফ বি এ এই বলটাও ইউজ করবে এবং এই দুটো বল পরস্পরের সাথে সমান হবে এবং একে অপরের বিপরীত হবে। ঠিক, এবং যে একটা জিনিস মনে রাখবে যে তৃতীয় সূত্র যেটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া কি হয়, দুটি আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে, দুটি আলাদা আলাদা বস্তুর উপর, একটা বস্তুর উপর কাজ করে না, দুটি আলাদা বস্তুর উপর কাজ করে। অর্থাৎ ক্রিয়া যে বস্তুটায় কাজ করবে, প্রতিক্রিয়া অন্য বস্তুতে আলাদা আলাদা বস্তুতে কাজ করে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে যে যেহেতু এরা একে অপরের মানে সমান এবং বিপরীতমুখী, তা ক্রিয়া বলটা যতক্ষণ স্থায়ী হয়, ক্রিয়া বল যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়া বলটাও ততক্ষণ স্থায়ী হবে। ঠিক, প্রতিক্রিয়া বলটাও ততক্ষণ স্থায়ী হবে, কিন্তু এই সূত্রটা আমাদের যে কি বলে বাঙালির ক্ষেত্রে খাটে না, যে স্থায়ী ক্রিয়াটা যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়াটা ততক্ষণ স্থায়ী হবে। কেন বাঙালির উপর খাটে না? না, বাঙালিরা একজন ঝগড়া শেষ করে দিল, আরেকজন কিন্তু চেঁচিয়ে যাবে এই করে, অর্থাৎ একজনের থেকে ক্রিয়া শেষ হয়ে গেছে কিন্তু প্রতিক্রিয়াটা চলছেই। বাঙালির ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র খাটে না। ঠিক, এবং একটা মনে রাখবে যে ক্রিয়া না থাকলে তার প্রতিক্রিয়া হয় না। পৃথিবীতে যাই ঘটুক না কেন, ক্রিয়া না থাকলে তার প্রতিক্রিয়া থাকে না। আমি একটা জিনিস রাখবে, পৃথিবীতে যাই ঘটুক না কেন সব কিছুরই একটা প্রতিক্রিয়া আছে। তুমি যে এই যে কলমে আমি লিখছি দিয়ে এখানে কালি দিয়ে উঠছে, আমি যে কথা বলছি দিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে, আমি হাঁটছি, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি যদি জল খাই আমার তৃষ্ণাটা শেষ হয়। অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রতিটা ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ঠিক, অর্থাৎ তুমি যাই করো না করো, তুমি যদি কারোর সাথে ঝগড়াও করো সেটার প্রতিক্রিয়া থাকবে, তুমি যদি পড়াশুনো করো তোমার সেই রেজাল্টটা আসবে, এক্সাম হলে বেরোবে, তুমি নাম্বার বেশি করে পাবে। ঠিক, অর্থাৎ যে শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছে যে কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কথা জানা, অর্থাৎ নিজের কর্ম করে যাও, ফলের আশা করো না। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে কর্ম করলেই ফল পাওয়া যায়। ঠিক আছে, এরপর দেখো এই যে থার্ড লটা বললাম, এটা কয়েকটা উদাহরণ তোমরা তো সকলেই জানো, কিন্তু তা সত্ত্বেও কয়েকটা উদাহরণ দেওয়া যায়। ধরো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করে, ধরো একটা বস্তু রয়েছে, এই একটা টেবিলের উপরে সাজানো রয়েছে। ঠিক, টেবিলের উপরে একটা বস্তু সাজানো রয়েছে এবং বস্তুটা নিচ দিকে একটা বল প্রয়োগ করবে, নিচ দিকে যে বলটা প্রয়োগ করবে এই বস্তুটা সেটার ভর যদি এম হয় এবং নিচ দিকে যে বল প্রয়োগ করবে সেটা কত হবে, এমজি হবে। কেন? কারণ একে তো গ্র্যাভিটেশন দিয়েও তো টানছে, ঠিক না? এবং এমজি যেটা সেটা এই যে
টেবিলটা সেটা উপরের দিকে যে বলটা প্রয়োগ করবে অর্থাৎ এন বা আমি এফ দিয়ে যদি সেটা ডিনোট করি তাহলে এন এমজি সমান এন এর সাথে সমান হবে, অর্থাৎ নিচের দিকে যেহেতু নিচের দিকে বলটা কেনা হলো এমজি, কারণ ওটার সাথে গ্র্যাভিটেশনের যোগ আছে। ঠিক সেরকমই একটা বস্তুকে যদি একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় একটা বলকে, অর্থাৎ নিচ দিকে যে বস্তুটা ওর যে টানটা সেটা হয়ে গেলো তোমার এমজি, যে কত বল লাগছে সেটা এমজি, এর যদি ভরটা এম হয় এম ইন্টু জি হয়, এবং সেটার প্রতিক্রিয়া বলটা কি, যে বস্তুটা এই যে দড়িটা সেটাকে ওকে টান করে দিয়েছে, ওর যে জন্য যে টেনশনটা সৃষ্টি হয় বা টেনশন টানটা সৃষ্টি হয় সেইটা ওর প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া আছে, এই যে ওর বলটা নিচ দিকে কাজ করছে, যদি এ প্রতিক্রিয়া বল না কাজ করতো তাহলে তো ছেড়ে যেত, যেহেতু প্রতিক্রিয়া বল কাজ না করে সেই জন্যই ওই দড়িটা ছেড়ে যায়, ওর ওজনটা সহ্য করতে পারে না, প্রতিক্রিয়া বলটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া দিতে পারে না। তাই তো একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যদি ধাক্কা হয়, বস্তু দুটি যদি বল সমান হয়, বস্তু যদি ওজন সমান হয়, সমান বল দেয়, তাহলে কিন্তু ওরা সমান দূরত্বে একে অপরের থেকে সরে যাবে, বা হয়তো যেখানে ধাক্কা মারলো সেখানে দাঁড়িয়ে থাকবে। কিন্তু একজন যদি পাতলা হয়, একটা বস্তু যদি ওজন কম হয়, একটা বস্তু যদি ওজন বেশি হয়, তাহলে একটা বস্তু বেশি দূর দূরে সরে যাবে। ক্যারামের স্ট্রাইকারটা কেন বড় করা হয়? ক্যারামের স্ট্রাইকারটা যেটা হয় সেটা তার যে গুটি থাকে বা ক্যারামের যে গুটি থাকে সেগুলোর থেকে বড় করা হয় কেন? কারণ এ যে বল দিয়ে এম দিয়ে যে বলটা দিয়ে ফোর্সটা যেটা দেবে সেটার ফলে যেন এই বস্তুগুলো সরে যায়, এটাকে ধাক্কা মেরে এটাকে যেন করে যায়, এবং এটার সাথে যে তুমি মারলে যে স্থিতিশক্তি যেটা পাচ্ছে সেই স্থিতিশক্তিটা এটার সাথে যুক্ত হয় এবং গুটিগুলোকে দূরে সরিয়ে দেয়, ঠিক না? পৃথিবী যদি সূর্যের থেকে বড় হয়ে যেত তাহলে কি সূর্য কোনোদিন পৃথিবীকে ধরে রাখতে পারতো? ধরে রাখতে পারে না। সেই জন্যেই সব কিছুর একটা বলে না, সমস্ত কিছু ক্যালকুলেশন করা আছে। সূর্য পৃথিবীকে যদি ধরে রাখার ক্ষমতা না রাখতো, ওর যে অভিকর্ষজ বরণটা, সূর্যের যে অভিকর্ষজ যে ত্বরণটা সেটা অনেক 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 বেশি, কি কার থেকে? পৃথিবীর থেকে, আর্থের থেকে অনেক বেশি। সেই কারণেই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে নয়, ঠিক? অর্থাৎ থার্ড যে তোমার সেটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং ধরো পৃথিবী একটা বস্তুকে টানছে, পৃথিবী একটা বস্তু ধরো আমাদেরকেই একটা নির্দিষ্ট টান দিয়ে ধরে রেখেছে। আমাদের ভর যদি এম হয়, আমাদের ভার কত হয়ে যায়? এমজি হয়ে যায়। কালকে তোমাদের ভর এবং ভারের পার্থক্যটা, ডিফারেন্সটা বললাম তোমাদেরকে, যে ভর যেটা সেটা তুমি পৃথিবীর যে কোনো জায়গাতে নিয়ে যাও বা ইউনিভার্সে যেখানেই নিয়ে যাও, ভর যেটা হয় বস্তুর মধ্যে সেটা কোনোদিন পাল্টে না, কারণ ভর হয় তার মধ্যে যা অবস্থানটা করা সেটা, এবং ভার যেটা সেটা তার মানে টাইমের সাথে মানে যে জায়গাতে যায় সে জায়গাতে পাল্টে যায়। তো এখানে যে ওজন তোমার, সেই ওজনটা তোমার কৈলাসে গিয়ে বা হিমালয়ে গিয়ে বা দার্জিলিং গিয়ে সেই ওজনটা না হতে পারে। কেন? কারণ সেখানে গ্র্যাভিটেশনটা ভেরি করে, ঠিক? অর্থাৎ বস্তু দূর মানে জায়গার সাথে সাথে ভারটা তার পাল্টে যায় কিন্তু ভরটা এক থাকে। সেরকমই পৃথিবী ধরো একটা বস্তুকে টানছে এবং বস্তুকে টানলে বস্তুটাও তার সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে, এবং যে আমরা এফটা হয় সেই বলটা যদি আমরা এফ ধরে নিই, অর্থাৎ সেটা কি হয়ে যাবে? এম এ হয়ে যায়। অর্থাৎ যে বল সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ হয়, তাই তো? তাহলে এই যে ত্বরণটা কে পাচ্ছে? ত্বরণটা হচ্ছে তো বস্তুর ত্বরণ। পৃথিবী তো আর বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে না, আমরা যখন টানছি তখন বস্তুটা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই যে ত্বরণটা আসছে সেটা বস্তুর ত্বরণ ঘটছে, তাই তো? বস্তুর ত্বরণ দুটোই থাকে, একটা থাকে পৃথিবীর ত্বরণও থাকে এবং বস্তুর ত্বরণ থাকে, কিন্তু পৃথিবীর ত্বরণটা এতটাই নগণ্য হয় কেন? কারণ বস্তুর উপরে যে মানে বস্তুরে যে সূর্য পৃথিবীকে টানে সেটা একেবারে নগণ্য হয় বলে সেটাকে আমরা ধরিই না। তাহলে ত্বরণ সমান কি হয়? ত্বরণ সময় হয়ে যায় বল বাই ভর। এবং এই যে বস্তুর যে ত্বরণটা বস্তুর বলের সাথে কি সমান হবে? ওকে যে অভিকর্ষজ ত্বরণে টানছে পৃথিবীর যে আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বাই ভর অর্থাৎ বস্তুর ভর, ঠিক? বুঝতে পারলে? সেরকমই যদি এটাকে আমি বস্তুর ভরের জায়গায় পৃথিবীর ভর করি তাহলে হয়ে যাবে ওর যে বস্তুর আকর্ষণ বল বাই পৃথিবীর ভর। বুঝতে পারলে? বিকর্ষণ বলের ক্ষেত্রে সেম জিনিস, প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবং একটা জিনিস মনে রাখবে, কালকে যখন পড়াচ্ছিলাম ফার্স্ট লজ অফ মোশন, যেটা ফার্স্ট লজ অফ মোশন থেকে আমরা কি জানি? আমরা কি বলি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে যে কোনো একটা বস্তু স্থির থাকে, স্থির বস্তু স্থির এবং সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকে। আমরা কি বলি যে কত পরিমাণ বল প্রয়োগ করতে হয়? না, সেরকম বলি না, আমরা জাস্ট বলি যে বল প্রয়োগ করলে সেই বস্তুটার ত্বরণ ঘটে বা বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। অর্থাৎ আমরা বলের সংজ্ঞাটা পাই ফার্স্ট সূত্র থেকে আমরা কি পাই? বলের সঙ্গে। এটা 1 নম্বরের কোয়েশ্চেন এবং এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড ল থেকে আমরা কি পাই? সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি এফ সমান এম ই, অর্থাৎ বলের পরিমাণটা পাচ্ছি, অর্থাৎ বলের
মান যেটা সেটা আমরা বুঝতে পারছি, ঠিক। এবং থার্ডস থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার মান পাচ্ছি বা ভরবেগ যেটা সেটা পাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল তোমরা বুঝতে পারলে। ফার্স্ট ল থেকে বলের সংজ্ঞা পাচ্ছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো বস্তু চিরকাল স্থির এবং কোনো বস্তু চিরকাল সচল থাকে, এইটা আমরা বলের সংজ্ঞা পাচ্ছি। এবং দ্বিতীয় থেকে এফ সমান এম, এখানে আমরা ফোর্সটা তো বের করছি যে কত ফোর্স পাচ্ছে, তাই না, অর্থাৎ বলের মানটা। এবং থার্ডটা থেকে যে ক্রিয়া প্রতিক্রিয়া বা ভরবেগের যেটা, ঠিক। এরপর দেখো, এরপরে নেক্সট একটা পয়েন্ট থাকে যে চলন্ত লিফটের ক্ষেত্রে বস্তুর আপাত ওজন, চলন্ত লিফটের ক্ষেত্রে আপাত ওজনটা হয়। তোমরা লিফটে যখন উঠেছো, লিফট দেখো, একটা তোমরা লিফট অর্থাৎ যে তোমরা এই ধরনের যেটা হয় ঘরের মতোটা, সেটাকে বলে লিফট, হ্যাঁ। এবং যে চলন্ত সিঁড়ি সেটাকে বলে অ্যাসকেলেটার, চলন্ত সিঁড়ি সেটাকে বলে অ্যাসকেলেটার, ওকে। তো আমরা এটাকে বলে লিফট এবং এটাকে বলে অ্যাসকেলেটার, এবং এটা বিদেশে লিফটটাকেই বলা হয় এলিভেটর, ঠিক। আমাদের আলাদা আলাদা ভাষা আছে, আমরা এখানে লিফট বলি, ওরা এলিভেটর বলে। এবং এই যে চলন্ত সিঁড়ি সেটার ইংলিশ হয় অ্যাসকেলেটার, চলন্ত সিঁড়িকে বলে অ্যাসকেলেটার, ঠিক। দেখো, ধরো একটা বস্তু মানে একটা লোক মানে ইয়ের মধ্যে কী বলে লিফটের মধ্যে আছে, একটা লোক লিফটের মধ্যে আছে, তার বস্তুর যে লোকের ভর এম, এটা লোকের ওজনটা এম, এবং এইটা, ঠিক তো। এরপর এবং যে জিটা যেটা গ্রেভিটেশন, সেটা পৃথিবী ওকে টানছে, কোনো অসুবিধা নেই, গ্রেভিটেশন জি বল নিয়ে পৃথিবী ওকে টানছে। দেখো, 4টা কন্ডিশন 5টা কন্ডিশনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বলবে। লোকের ওজন গ্রেভিটেশন নিয়ে টানছে, এটা লোকের ওজন। এবং এই যে ওকে বস্তুটা এখানটায় আমি লইছি, এখানটাকে লোকটাকে দাঁড় করিয়ে দিই, লোকটাকে দাঁড় করিয়ে দিলাম, বেশ হাট্টাকাট্টা লোক হয়ে গেল, তাই না। शक्तिमान, अच्छा चलो ठीक है, शक्तिमान ही हो गया, ঠিক। এ দাঁড়িয়ে আছে, এর যে ভরটা, এর ভর এম, এবং একে যে গ্রেভিটেশন যে পুল করছে নিজের দিকে, গ্রেভিটি পুলস, অর্থাৎ গ্রেভিটি নিজের দিকে টানে, ঠিক না। সেই জন্য পরীক্ষার হলে তোমার যদি একবার নাম্বার বাড়ে, নাম্বার কমবে, কেন কমবে, গ্রেভিটি পুলস, ঠিক। অর্থাৎ যে এমজিটা বস্তুটা হয়ে যাচ্ছে, বস্তুকে এমজি বল দিয়ে টানছে, এবং এমজি বল দিকে নিচ দিকে টানছে। এবং এর একটা তো ঊর্ধ্বমুখী লম্ব বলও আছে, ঊর্ধ্বমুখী লম্ব বল যেটা ওর প্রতিক্রিয়া বল, সেটাকে আমি যদি এন দিয়ে ডিনোট করি, এবং সেটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল, ঠিক। এরপর বস্তুটা এইটা তো একে অপরের সমান হবে, ঠিক তো। মানে আমি যদি দাঁড়িয়ে যদি থাকে, অর্থাৎ তাহলে যে ক্রিয়া বল এবং নিচের দিকে যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সাথে সমান হবে, এটা যদি বস্তু যে লিফটটা যদি দাঁড়িয়ে থাকে। এরপর ধরো এ ত্বরণ নিয়ে লিফটটা এ ত্বরণ নিয়ে উঠছে, ঠিক। এ ত্বরণ নিয়ে উঠছে অর্থাৎ উপরের দিকে উঠছে। এরপর উপরের দিকে উঠতে গেলে ওই যে এন বল উপর দিকে কাজ করছে এবং নিচের দিকে কাজ করছে এমজি, আবার যে উপরের দিকে ত্বরণ যেটা, সেটা কি করে হবে, যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের পার্থক্য যেটা, সেটাই তার ত্বরণ ঘটবে, তাই না। একটা জিনিস বোঝো, যে ত্বরণটা নিয়ে ঘটছে, যে ত্বরণটা চলছে, অর্থাৎ যে বলটা আছে এ ত্বরণ নিয়ে উঠছে, এ ত্বরণ নিয়ে চললে ওর মধ্যে ফোর্সটাকে আমি করতে পারি এম ইন্টু এ করতে পারি। এবং এই যে ফোর্সটা, সেটা বস্তুটা যদি উপর দিকে উঠতে থাকে, সেটা উপর দিকে কাজ করবে, এবং উপর দিকে কাজ করছে বলেই লিফটটা উপর দিকে উঠছে, তাই না। আমি তোমাদের জিনিসটা বোঝো, লিফটটাকে এইদিকে একজন টানছে আর এ একজন ঠেলে রাখছে, এবং দুজনের বলটা সমান। এ যে বল দিয়ে টানছে, বি সেই বল দিয়েই টানছে, এবং বল দুটো সমান। এরপর আমি যদি লিফটটাকে উপর দিকে উঠাতে চাই, তাহলে আমাকে একটা এক্সট্রা বল ফোর্স ইউজ করতে হবে, যেটা হবে উপরের দিকে, এবং যেটা এই দুটোর থেকে বিয়োগ ফলটার থেকে সেটার থেকে সমান হবে, তাই না। যে বিয়োগ ফলটা সেটা সমান হবে, কেন না, এইটা তবে তো উপর দিকে উঠবে। উপর দিকে যদি বলটা না প্রয়োগ করি, তাহলে তো উপর দিকে তো উঠবে না। দুটো যদি সমান হয়ে যায়, তাহলে তো স্থির হয়ে রয়ে যাবে। আমি কন্ডিশন বলেছিলাম এন সমান এমজি কখন হয়, যখন ও স্থির থাকে। এরপর আমি যদি উপর দিকে ওঠাতে চাই, এই যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলে যে পার্থক্যটা হয় এন মাইনাস এমজি, সেটা শূন্য হয়, তাই তো। এবং আমি যদি উপর দিকে উঠাতে চাই, সেটা আমার যে হবে এফ ইন্টু এ, অর্থাৎ এন মাইনাস এমজি সমান এফের সাথে করতে পারি।
এই জিনিসটা এইভাবেই বুঝবে যে একটা নিচ দিকে টানছে এবং একটা উপর দিকে টানছে, দুইজন যদি সমান বল দিয়ে টানে, এ যদি এই দিকে টানছে এবং এ টানছে এই দিকে, এবার আমি যদি এইটাকে এই দিকে নিয়ে আসতে চাই বা এইটাকে আমি উপর দিয়ে উঠে যাই, তাহলে আমার কী করতে হবে, একটা এক্সট্রা ফোর্স ব্যবহার করতে হবে, তবে তো গিয়ে ওটা উপর দিকে উঠবে, সেইটা হবে এফ ইন্টু এ, যেটা বস্তু যে বলটা সেটা হবে এম ইন্টু এ, সরি এম ইন্টু এ হবে, এফ সমান এম এ হবে, তাই তো। এরপর এ ত্বরণ নিয়ে উঠছে, অর্থাৎ এন সমান যদি করি আমার হয়ে যাবে এম এ প্লাস এম জি, এম কমন নিলে এ প্লাস জি, এন সমান যে এই যে লব্ধি বল যে উপর দিকে যে ঊর্ধ্বমুখী বলটা যেটা কাজ করছে সেটা হয়ে যাবে এন ইন্টু এম ইন্টু এ প্লাস জি, এটা যখন উপর দিকে উঠছে এ ত্বরণে। এরপর যখন সেম জিনিসটা যখন নিচ দিকে নামছে, ধরো নিচ দিকে নামতে গেলে একটা বল তো উপর দিকের বল আর নিচ দিকের বল সমান, কিন্তু ওকে নিচ দিকে নামাতে গেলে তার যে ফোর্সটা সেটাকে কিন্তু কি করতে হবে, নিচ দিকে বেশি করতে হবে, তবে তো নিচ দিকে নামবে। অর্থাৎ এন মাইনাস এমজি যেটা, সেটা ফোর্সটা নিচ দিকে কাজ করবে, সেম ফোর্সেই কাজ করবে কিন্তু সেটা নিচ দিকে কাজ করবে, তবে তো নামবে। এই ত্বরণ নিয়ে যখন নামছে একটা বল এইদিকে টেনে রেখেছে, একটা বল এইদিকে টেনে রেখেছে, দুটো বলে যদি সমান হয় ওইখানেই দাঁড়িয়ে থাকবে। এরপর আমি নিচ দিকে নামাতে চাইলে আমাকে একটা নিম্নমুখী বল প্রয়োগ করতে হলো, যেটা হলো এফ, এবং এফ এর মান হয় মাইনাস এম এ, এবং উপরের ক্ষেত্রেও আমাকে যখন উঠাতে হয় সেটার ক্ষেত্রে আমি একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলে, ঊর্ধ্বমুখী যেহেতু সেটাকে পজিটিভ ধরলাম এফ এবং সেটাকে আমি করলাম এম এ, এবং নিম্নমুখীর ক্ষেত্রে মাইনাস এম এ। এরপর এন সমান কী হয়, এইটা এইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এম জি মাইনাস এম এ, এবং এম কমন নিলে আমার হয়ে যাবে জি মাইনাস এ। এইটা কখন হচ্ছে, যখন এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, ঠিক নিচের দিকে নামছে। এবার যদি অবাধে পতন ঘটে, অবাধে পতনের ক্ষেত্রে এইগুলো থেকে একটা একটা করে কোশ্চেন আছে, যে এইটা যে ঊর্ধ্বমুখে উঠছে তখন তো তুমি আর পুরো সূত্রটা করতে হবে না, এইটা মনে রাখতে হয়, এবং নিচ দিকে নামছে তখন এইটা মনে রাখতে হয়। এরপর যখন অবাধে নিচের দিকে নামে, বস্তুটা যখন অবাধে নিচের দিকে নামছে যখন পুরো অবাধে মানে কোনো রকম হয়তো তার লিফটের তার ছিঁড়ে গেল, এবং লিফটটি অভিকর্ষজ বলের টানে পুরো নিচ দিকে নামছে, বড় লিফটের তার ছিঁড়ে গেছে। ঠিক লিফটের তার যদি ছিঁড়ে যায়, এই ক্ষেত্রে কী হবে, যে ত্বরণটা হয়ে যাবে সেটা তার গ্র্যাভিটেশনের সাথে সমান হয়ে যাবে। কেন? কারণ যে লিফটের যে ত্বরণটা হবে সেটা নিম্নমুখী হবে, এবং ত্বরণটা যেটা সেটা গ্র্যাভিটেশনের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ এ সমান জি হয়ে যাবে যখন অবাধে পড়বে। অবাধে অর্থাৎ কোনো রকম মানে বল ছাড়াই। তোমাদেরকে করিয়েছিলাম, আমি একটা জিনিস করিয়েছিলাম যে যখন তোমাদেরকে করেছিলাম 1D মোশনের সময়, যখন আপেক্ষিক ত্বরণ করেছিলাম তখন একটা জিনিস মনে করিয়েছিলাম তোমাকে, যে একটা বস্তু যদি অবাধে নিচের দিকে পড়তে থাকে তখন যে তার মধ্যে অ্যাক্সিলারেশনটা হয় না, সেটা তার গ্র্যাভিটেশনের সাথে সমান হয়। যদি ফার্স্ট ক্লাস টু 1D মোশনের ক্ষেত্রে তোমরা জানো, তারা জানবে, যারা ক্লাসগুলো করছো ডেইলি, তোমরা জানবে যে যখন আপেক্ষিক ত্বরণ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে তার যে অবাধে যদি একটা বস্তু পড়তে থাকে, বা যদি কোনো একটা বস্তু লাফ দেয়, উপর থেকে কোনো একটা বস্তু লাফ দেওয়ার এক্সাম্পলটা দিয়েছিলাম তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম, যদি একটা লাফ দেয় তখন যে তার ত্বরণটা হয় সেটা তার গ্র্যাভিটেশনের সমান, অর্থাৎ যদি গ্র্যাভিটেশন সমান হয়, অর্থাৎ আমরা কি জানি সূত্রটা হচ্ছে এন সমান এম জি মাইনাস এ, যেহেতু নিচ দিকেই নামছে, তারটা ছিঁড়ে গেছে অর্থাৎ নিচ দিকে নামছে, অর্থাৎ এ ত্বরণ নিয়ে নিচ দিকে নামছে, অর্থাৎ এই সূত্রটাতে আমি বসাবো। এই সূত্রটাতে যদি বসাই, আমার কি বসাবো, এম ইন্টু জি মাইনাস জি, অর্থাৎ এন সমান হয়ে যাবে 0। এইটা হয়ে যাবে 0, যে তোমার লব্ধি বলটা, যে বলটা যেটা ঊর্ধ্বমুখী যে বলটা সেটা হয়ে যাচ্ছে 0। দ্যাটস ওয়াই যখন একটা বস্তু যখন নিচ দিকে পড়তে থাকে, বা লিফটটা যখন ছিঁড়ে যায়, যখন অবাধে পড়তে থাকে, বা একটা লোককে যখন উঁচু থেকে ঝাঁপ দেয় তখন তার নিজেকে ভারহীন মনে হয়, এবং ভারহীন মানে নিজেকে কোনো রকম ওজন মনে হয় না। তুমি কোনো দিন দেখবে একটা হালকা জিনিস নিয়ে, বা কিছু একটা ভারী জিনিস মাথায় নিয়ে তুমি যখন লাফ মারবে, মাথায় নিও না, মাথায় চাপ পড়বে যদি ধপ করে যখন নিচে পড়বে, ঠিক তুমি যখন মাথায় একটা বা হাতে একটা জিনিস ধরে নিলে, এইভাবে একটা হাতের জিনিস ধরে নিলে, এরপর একটা তুমি ছোট্ট একটা টেবিল থেকে লাফ মারলে, বা একটা হাইট থেকে লাফ মারলে, তখন দেখবে যতক্ষণ তুমি উপরে আসো ইউ উইল নট ফিল এনি কাইন্ড অফ ফোর্স। তোমার মনেই হবে না যে তোমার মানে নিজেকে একেবারে ভারহীন মনে হবে, ইউ উইল ফিল লাইক ইউ আর ওয়েটলেস, একেবারে নিজের কোনো ওয়েটেই মনে হবে না। ঠিক অর্থাৎ যতক্ষণ তুমি অবাধে পড়ছো তখন তোমার যে অ্যাক্সিলারেশনটা হয় বা যে ত্বরণটা হয় সেটা তার গ্র্যাভিটেশনের সাথে সমান হয়ে যায়, সেই জন্য ওটা শূন্য হয়ে যায়। ঠিক এটাতে তোমরা বুঝতে পেরে গেলে। এরপর যদি লিফটটা
যদি অবাধে মানে লিফটটা যদি স্থির থাকে তখন তোমাদেরকে বললাম স্থির যখন থাকবে তখন কি হয়ে যাবে n সমান mg। এটা তোমাদেরকে বললাম, এটা যখন হয় যখন লিফটটা স্থির থাকে বা সমত্বরণে চলতে থাকে, সমত্বরণ না সরি সমবেগে ওঠানামা করতে থাকে। সমবেগে যখন ওঠানামা করবে বা লিফটটা যখন সমান থাকবে স্থির থাকবে তখন n সমান mg হবে। তাহলে আমরা এখান থেকে চারটা পেলাম। যখন ঊর্ধ্বমুখী থাকে তখন n সমান m ইন্টু a প্লাস জি, নিম্নমুখী হলে n সমান m ইন্টু জি মাইনাস এ, এবং অবাধে পড়লে বা ছিঁড়ে গেলে n সমান হয় 0। অ্যান্ড হোয়েন যখন স্থির থাকে বস্তুটা, যে লিফটটা যখন স্থির থাকে বা সমবেগে চলতে থাকে তখন n সমান mg হয়। আই হোপ কারো এই জিনিসটা নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম হয়নি। ঠিক দেখো কি বলছি, 1 কেজি ভরের এক বস্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে লিফটে আসে। ঠিক ত্বরণ বা লিফটে আছে এবং ঊর্ধ্বমুখী বল এফ এর মান কত যখন ত্বরণ নিয়ে উঠছে। উপরের দিকে ত্বরণ নিয়ে যখন উঠবে তখন বললাম লিফটের মধ্যে রয়েছে যখন, তখন হয় সমান যখন থাকে তখন হয় n সমান mg হয়ে যায়, যখন ওটা যখন স্থির থাকে বা সমানভাবে চলতে থাকে। কিন্তু যখন উপর দিকে উঠবে তখন n সমান হয়ে যায় m ইন্টু জি প্লাস এ। এই সূত্রটা তোমরা মনে রাখবে। ঠিক যে তোমাদেরকে আগের ইয়েটাতে পাতাতে করিয়ে দিলাম, অর্থাৎ n সমান কত হবে, m কত বলেছে 1 কেজি, 1 কেজি মানের সমান কত হয় 1 ইন্টু জি এর মান কত, জি এর মান তোমরা সকলেই জানো, জি এর মানটা এখানটাতে যে ত্বরণটা জিটা দিয়েছে 10 প্লাস এখানে এবং আচ্ছা এখানটাতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উঠছে সেটা লিখতে ভুলে গেছিলাম। ঠিক দেখো n সমান জি সমান দেওয়া আছে গ্রেভিটেশন ফোর্সটা 10 সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে লিফটে আছে অর্থাৎ নিচের দিকে টানছে, এবং যখন বস্তুটি 5 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে অর্থাৎ এর ত্বরণ 5, অর্থাৎ n সমান হয়ে গেল 15 নিউটন। এটা তো তোমরা বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। 15 নিউটন হয়ে গেল এর ফোর্সটা। ঠিক আছে, এর ফোর্সটা হয়ে গেল 15 নিউটন। আশা করছি তোমরা বুঝতে পারলে কি বলেছিল যে 1 কেজি ভরের একটা বস্তু বা একটা লোক 10 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটা লিফটে আছে, লিফটে দাঁড়িয়ে আছে, ত্বরণ নিয়ে আছে মানে কি ত্বরণ নিয়ে ও তো আর থাকবে না, পৃথিবীর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ঊর্ধ্বমুখী বল এফ এর মান কত যখন বস্তুটি 5 মিটার সেকেন্ড স্কোয়ার নিয়ে উপরে উঠছে অর্থাৎ ত্বরণটা 5 মিটার সেকেন্ড স্কোয়ার, এবং সেটা এই আমরা জিটাকে গ্রেভিটেশন ফোর্স দিয়ে প্রয়োগ করি এবং এইটাকে আমরা করি ত্বরণটাকে করি অর্থাৎ n সমান m ইন্টু জি প্লাস এ, যখন উপরে ওঠে যখন নামে তখন n সমান m ইন্টু জি মাইনাস এ। আশা করছি তোমরা বুঝতে পারলে ক্লাসটা, এবং কালকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এবং কয়েকটা নিউমেরিক্যাল কোশ্চেন নিয়ে কালকে নিউটনের গতিসূত্রটা শেষ করব। এই ক্লাসের পর তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আমি দুটো ম্যাথ এক্ষুনি আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে দেন, থ্যাংক ইউ।